ক্লাস 6 এর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাস আমরা বাংলা ব্যাকরণ ও নিম্নলিখিতের প্রথম ক্লাস স্টার্ট করতে চলেছি এবং প্রথম অধ্যায়ের উপরে। দেখো তোমাদের বাংলা ব্যাকরণের নতুন যে 2025 এর বইটি সেটা অনেকটা কভারটা এরকম দিয়েছে এবং বইয়ের মাঝখানে লিখে দিয়েছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো আমরা যদি আসি তোমাদের কি কি অধ্যায়গুলো রয়েছে প্রথমবার যদি আমি কথা বলি, দেন আমি তোমাদের ফার্স্ট এই কটা অধ্যায় দেখতে পারবো যার মধ্যে অর্ধবার্ষিকের সিলেবাস অনুসারে কিন্তু আমাদের পড়তে হবে। অর্ধবার্ষিকের সিলেবাসের বাইরে পড়লে অবশ্যই আমরা কমন পাবো না। এখানে বলা আছে ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগধারা, বানান, বিরাম চিহ্ন, তোমার কি অভিধান। এখন কথা হলো অর্ধবার্ষিক পরীক্ষায় কয়টা অধ্যায় রয়েছে এখান থেকে। আর সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই এখান থেকে বেশি না, মাত্র 4টি অধ্যায় রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এ। মানে আমাদের অর্ধবার্ষিকের আগেই 4টা অধ্যায় কভার করতে হবে। এবার আজকের এই প্রথম ক্লাসটা কিন্তু ভাষা ও বাংলা ভাষা নিয়ে। এখানকার মধ্যে এবার যদি আমি বলি 4টার মধ্যে ভাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, কেউ যদি আমাকে এরকম বলে সেক্ষেত্রে আমি তাকে উত্তর দিব অধ্যায় নাম্বার 2 খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে একটা বিষয় আছে যে বাংলা দ্বিতীয় পার্টে, এই যে বাংলা দ্বিতীয় পার্টটি যে দ্বিতীয় ক্লাসটি, সেখানে দেখো তোমরা কি পড়বা, শুধু এগুলো পড়বা না এরকম কোনো বিষয় না। এগুলো থেকে আসবে হলো নৈবেদিক প্রশ্ন। আবার এই যে এখানে যদি তুমি নিচে দেখো খ অংশ, নিম্নলিখিত অংশ, যেটা অনুধাবন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র রচনা, তারপর কি অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, এই যে এগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকেও তোমাদের পড়তে হবে। তো আসলে মোট কথা যদি বলি আমাকে উপরের অংশ যেভাবে পড়তে হবে নিচের এই 4টা অংশও পড়তে হবে। এদের মধ্যে সিলেক্টেড কিছু টপিকগুলো পড়তে হবে যেগুলো আমি পূর্বে অবশ্যই আমার সাজেশন ক্লাসে আমি বলেছি। তো চলো এবার আমরা প্রথম অধ্যায়ের উপরে ভাষা ও বাংলা ভাষা। আচ্ছা, আমরা যদি ভাষা ও বাংলা ভাষাতে আসি আমরা প্রথমে কিছু লাইন দেখতে পারবো, আমরা লাইনগুলো পড়বো এবং সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমরা যে লাইনগুলো তোমাদের দাগাতে বলবো সেই লাইনগুলো অবশ্যই তোমরা দাগ দেবা। কিসের জন্য? নৈবিত্তিক এমসিকিউ প্রশ্নের জন্য। এখানে বলছে ভাষা ও বাংলা ভাষা। ভাষা, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। এখানে এটাকে দাগ দেওয়ার কোনো দরকার, আমরা যে লাইনের নিচে আন্ডারলাইন টান দিব তোমরা সেই লাইনের নিচে আন্ডারলাইন দিবা এবং পরবর্তীতে যখন রিভিশন দিবা শুধু ওই লাইনগুলোই পড়বা, ঠিক আছে? আচ্ছা, শরীর ও স্নায়ুবিদ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতত্ত্ব, মস্তিষ্ক ও অন্যান্য পতঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরও একটি কাজ রয়েছে, ভাষা আমাদের শিক্ষার মাধ্যমে। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবে গ্রহণ করা হয়। দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। এই অগ্রগতি ও কল্যাণ সাধক কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। ভাষা 2 প্রকার, তার মানে আমাদের পূর্বের থেকে আপাতত কোনো ইম্পর্টেন্ট লাইন পাইনি আমরা এখানে, তার মানে এখানে আমাদেরকে পড়তে হবে না। তবে এখানে ছোট্ট একটি লাইন রয়েছে যে ভাষা কত প্রকার। ভাষা 2 প্রকার, মৌখিক ভাষা ও লিখিত ভাষা। এই তো জানবো যে ভাষা কত প্রকার। ভাষা মূলত 2 প্রকার, লিখিত ভাষা আর হলো মৌখিক ভাষা। ভাষার উপাদান কি কি বা ভাষার প্রধান উপাদানগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগধারা, বাক্যত্ব। এই যে টপিক 4টা রয়েছে এটা ভালো করে মনে রাখবা যে ভাষার প্রধান উপাদানগুলো হলো কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগত্ব। তো এই 4টা বিষয় ভালো করে জানতে হবে। এটা কিন্তু প্রচুর পরিমাণ নৈবেদিক প্রশ্ন আসে যে ভাষার প্রধান কাজকে। এবার আসি ধ্বনি। এখানে একটা টপিক দিতে পারছে ধ্বনি। বাতাসের আঘাতের ফলে ধ্বনি সৃষ্টি হয়। তাহলে ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? বাতাসের আঘাতের ফলে ধ্বনি সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। আমাদের ভাষার তাকেই ধ্বনি হিসাবে গ্রহণ করা হয়েছে যা বাগধারার সাহায্যে তৈরি হয়। তার মানে ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়, ঠিক আছে? তো এটা একটু জানবা যে ধ্বনি কিসের মাধ্যমে তৈরি হয়। ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। এই লাইনের নিচে একটু দাগ দিবা। বাকযন্ত্রের ক্ষমতা অপরিসীম বা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির নানা রকম ডাকতে বা অনুকরণ করতে পারি, কিন্তু এইসব ভাষার ধ্বনি নয়।
দেখো আমরা অনেকে কিন্তু অনেক সময় তুমি কি ছোটরা বিশেষ করে তোমরা অনেক সময় কি করো বিলাইয়ের ডাক ডাকো, তারপর কুকুরের ডাক ডাকা হয়, তারপর ঘুঘু বা যে পাখিগুলো রয়েছে এরকম অনেক কিছু ডাক কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীরা পারে। এবার বিষয় হলো এই যে আমরা যে ডাক ডাকছি এগুলো কিন্তু কোনো কি নয়, ধ্বনি নয়, বাট আমাদের এটা কিন্তু কথা হচ্ছে, বাট এটা কোনো একটা ধ্বনি নয়। ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। তুমি যে কথাটা বলছো সেটাও বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়েছে, কিন্তু ধ্বনির একটা অর্থবোধক থাকে। এই যেখানে বলা হয়েছে ধ্বনি, শব্দ, বাক্য এবং বাক্যত্ব, এই বিষয়গুলো থাকতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে ভাষার ধ্বনি শুদ্ধ বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তাহলে কি ভাষার যে ধ্বনি সেটা শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপত্তি হলেই চলবে না, তাকে অবশ্যই কি হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। পশু পাখির ডাক কিংবা এই জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। এই ধরনের বিষয়গুলোকে আমরা কি বলি, আওয়াজ। এগুলোকে আওয়াজ করা বলা হয়। ভাষার একটি ধ্বনির স্থলে আর একটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়। যেমন খাল, গাল, তাল, ঢাল, মাল, শাল ইত্যাদি। ঠিক আছে, তো যখন কি হয় কোন একটা মানে অ্যালফাবেট যেটাকে আমরা বলি ক খ গ ঘ, এগুলো যখন এই যে ধ্বনিগুলো যখন চেঞ্জ হবে বা যে কোনো একটা শব্দ অর্থ যখন চেঞ্জ হয়ে যাবে তখন তার অর্থবোধক মানও কিন্তু চেঞ্জ হবে। কাল, কালের জায়গায় খ লিখলে খাল, তো কাল আর খাল কিন্তু আলাদা বিষয়। কাল দ্বারা সমা বোঝায়, খাল দ্বারা পুকুর বোঝায়, গাল দ্বারা তোমার গাল বাজাচ্ছে। তো প্রত্যেকটা এখানে যখন ক খ গ ঘ যখন চেঞ্জ করা হয় তখন তার অর্থবোধক কি হয়, পরিবর্তন হয়। এভাবে আমরা খ গ ত ম স ধ্বনি পাই। ঠিক আছে, ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনে রয়েছে এবং স্বাক্ষর ও নিরাক্ষর সব মানুষেরই তা জানে, বোঝা ও ব্যবহার করে। এবার কথা হলো এখানে আমরা যতটুকু দাগ দিয়েছি তোমরা শুধু ততটুকু দাগাবা, এর বাইরে তোমাদের দাগের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আসে শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়। তাহলে ধ্বনি কিসের শব্দে, ধ্বনি সৃষ্টি হয় শব্দ সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে। শব্দ কিসের সাহায্যে সৃষ্টি হয়, ধ্বনির সাহায্যে। এই বিষয়টা জানবা যে শব্দ কিসের মাধ্যমে সৃষ্টি হয়, শব্দ সৃষ্টি হয় কিসের মাধ্যমে, ধ্বনির মাধ্যমে। যেমন মানুষ, এখানে 5টি ধ্বনি রয়েছে, ম, আকার, তারপর কি দন্ত ন, হুস্যু, তালিবাস্য বা পিটকারমেন্দ্র। লক্ষ্য করো এই উদাহরণের শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য স এরকম মানে এই যে আছে সেটাকে তালব্য স লিখে প্রথম বন্ধনীতে মধ্যাহ্ন স লেখা হয়। ঠিক আছে, তালব্য স এবং কি মধ্যাহ্ন স লেখা হয়। এবার এখানে একটা কথা রয়েছে, এই যে মানুষকে কিভাবে ভাঙা হয়েছে এটা তোমাকে মনে রাখতে হবে। মানুষ ভাঙলে হয় কি, মানুষের ব্যাস বাক্য, যেটাকে আমরা ভাঙলে কোনো অক্ষরকে বলি ব্যাস বাক্য। তাহলে মানুষের ব্যাস বাক্য কি, ম হসন্ত প্লাস আ দন্ত নয় হসন্ত সু পেট কে তোমার হলো এই যে এখানে তালব্য স হসন্ত মধ্যাহ্ন স। এই বিষয়টা তো ভালো করে মনে রাখবা। এই জন্য কিন্তু বাংলা নৈবেদিক অনেকে পারে না, বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো আসার জন্য কিন্তু অনেকে এই বিষয়টাকে বুঝতে পারে না, তাই একটু কষ্ট করে হলে এটা। তো মনে রাখতে হবে মধ্যাহ্ন স ধ্বনি নয়, বর্ণ এটা। তারপর বাক্য, বাক্য আবার কি, বাক্য বলতে কথা বা বচনকে বোঝায়। বাক্য বলতে কথা বা বচনকে বোঝায়। ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। তাহলে ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান কোথায়, তৃতীয় নাম্বার। ধ্বনি দিয়ে যা তৈরি হয়েছে শব্দ এসে তা আরো সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলেও সে অন্যটায় পূর্ণতা পায়। প্রতিটি বাক্যই কেউ উৎপন্ন করে আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে, বক্তা ও শ্রোতা। এবার কথা হলো অনেকে বলবো বক্তাকে, যে কথা বলে তাকে আমরা বক্তা বলি, শ্রোতা যে কথাটা শোনে সে হলো কি, শ্রোতা। ঠিক আছে, যেমন আমি কথা বলছি সেক্ষেত্রে আমি হলাম বক্তা, আমি কি, বক্তা। তুমি আমার ভিডিওতে দেখে আমার কথাগুলো শুনছো, তার মানে তুমি হলো একজন শ্রোতা। ঠিক আছে, তাহলে কি একটা বাক্যের জন্য দুজন লাগে, একটা বক্তা লাগে, একটা শ্রোতা লাগে। আমি এখানে ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি বলে দিলাম যে বাক্য আর শ্রোতার বিষয়টা আসলে কি বলছে এখানে। এই দুই পক্ষের মাধ্যমে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। এজন্য বলা হয় যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাকে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্তি হয় তাই হলো বাক্য। তাহলে বাক্য কাকে বলে,
এই জায়গা থেকে এই লাইনটার দাগ দেব যে বাক্য কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা গ্রামে বাস করি, মহৎ গুণী মানুষকে বড় হয়। তো এগুলো হলো তোমার কি বাক্য। তো বাক্য হতে হলে বা বাক্য কাকে বলে, যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা কি হয় পরিপূর্ণতা তৃপ্তি হয় তাকে কি বলা হয়, বাক্য বলা হয়। দেখ আজকের ক্লাস আমরা এতটুকু রাখবো, নেক্সট ক্লাস থেকে আমরা আমরা একটু শেষ করে দেবো, এখান থেকে করি। আচ্ছা, বাক্যত্ব তো কি, অভিধানে শব্দের অর্থ থাকে, ঠিক আছে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে। মানে বাক্যত্ব হলো কথাটা আসলে অন্য সময় অন্যরকম ধরা হয় বা পরিবর্তন হয়। যেমন ধরো আমরা শব্দের সাহায্যে যে সকল বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পোড়া একটি শব্দ, এই শব্দ হলো দগ্ন হওয়া বা আগুনে তার ঘর পুড়ে গেছে, এরকম পুরা বলতে এইরকম বিষয়কে বোঝায়। কিন্তু আমার মন পুড়েছে, এই কথাই কিন্তু দগ্ন বা পুরানো হয়নি, আসলে মনকে অ্যাকচুয়ালি পুরানো হয়নি। ঠিক আছে, তাই সে হলো আবিধানিক অর্থে যে ব্যবহার করা হয় সেটা হলো তোমার বাক্যত্ব। দেখ আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবে, সবার জন্য দরকারি। আসসালামু আলাইকুম।